তাহলে স্টিফেন একভাবে না একভাবে ওকে খতম করে দেব আমরা, এরকম সাধারণত আমার মনে হয় না। তবে এই লোকের ব্যাপারে মনে হচ্ছে বেশি দিন আর এই লোকের মনে হচ্ছে বেশি দিন আর আউ নেই। এর আরেকটা ব্যাপার মনে হচ্ছে, এর মৃত্যুর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকবো আমরা। কৃতদাসদের নিয়ে যে কাফেলা যায়, সেরকম একটা কাফেলা যদি দেখো, তাহলে বুঝতে পারবে হাসানের ব্যাপারে এরকম কঠোর মনোভাব কেন হয়েছে আমার। আর যে ভবিষ্যৎবাণী আমি করেছি সেটা কুসংস্কারাচ্ছন্ন হাসানের অন্তরাত্মা কাঁপিয়ে দেবে জানি। হান্সকে ডাক দিয়ে বললাম, হান্স, এই চিঠিটা ওই লাঠিতে বেঁধে রেখে এসো। এরপর কয়েকদিনের মধ্যে সত্যি কৃতদাসদের একটা কাফেলা দেখলাম আমরা। হান্সকে ডাক দিয়ে বললাম, হান্স, এই চিঠিটা ওই লাঠিতে বেঁধে রেখে এসো। এরপর কয়েকদিনের মধ্যে সত্যি কৃতদাসদের একটা কাফেলা দেখলাম আমরা। ওই দুস্থ অসহায় মানুষগুলো হাসানের ব্যবসার সামগ্রী। চমৎকার ও স্বাস্থ্যকর একটা এলাকার মধ্য দিয়ে দ্রুত পশ্চিমে এগিয়ে যাচ্ছিলাম তখন আমরা, বরং বলা উচিত খানিকটা উত্তর পশ্চিমে যাচ্ছিলাম। জমিটা সাগরের মতো ঢেউ খেলানো, উর্বর, পানির কোনো অভাব নেই আশেপাশে। ঝোপঝাপ জন্মেছে শুধু ঝর্ণাগুলোর তীর ঘেঁষে। এছাড়া বিস্তীর্ণ জমি সাজানো বাগানের মতো সবুজ ঘাসে ছাওয়া, মাঝে মাঝে আকাশ ছোঁয়া গাছ, যেন স্বপ্নের কোনো বাগিচা। এলাকাটা দেখে বুঝলাম এই কিছুদিন আগেও ওখানে ঘন জনবসতি ছিল। অনেকগুলো পরিত্যক্ত গ্রাম পরে পার হলাম আমরা। ওগুলোতে শহর বললেও ওগুলোকে শহর বললেও চলে। বাজারগুলোর আকৃতি বলে দিল। সব পুড়িয়ে দেওয়া হয়েছে, ধরে নিয়ে যাওয়া হয়েছে লোকজনকে। অবশিষ্ট রয়েছে শুধু সামান্য কয়েকজন বুড়ো বুড়ি। অযত্নে লালিত বাগানগুলো তাদেরকে বাঁচিয়ে রেখেছে এখনও। বয়স্ক মানুষগুলোকে দেখেছি কখনো রোদ পোহাতে, কখনো বা দুর্বল শরীরে উর্বরা জমিতে চাষাবাদের চেষ্টা করতে। আমাদের দেখা মাত্রই ভয়ে চিৎকার করতে করতে ছুটে পালালো তারা। বুঝতে দেরি হলো না, অস্ত্রসহ কাউকে দেখলেই তারা ধরে নেয় এরা কৃতদাস ব্যবসায়ী। তবে মাঝে মধ্যে এদের দু একজনের সঙ্গে সামনাসামনি দেখা হয়ে গেল আমাদের। কোনো না কোনো কুলির মাধ্যমে জেনেছি তাদের করুণ কাহিনী। আসলে তাদের সবার কাহিনী এক। কৃতদাস ব্যবসায়ীরা তাদের উপজাতিগুলোর মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল, তারপর পক্ষ নিয়েছিল শক্তিশালী উপজাতির। অস্ত্রের জোরে হারিয়ে দিয়েছিল দুর্বল উপজাতিটাকে। খুন করেছিল বয়স্কদের। কৃতদাস বানিয়েছিল কমবয়সী পুরুষ, মহিলা ও কিশোর কিশোরীদের। তবে যারা একেবারেই শিশু, তাদের জবাই করেছিল কৃতদাস ব্যবসায়ীরা। জানতে পারলাম আজ থেকে বছর 20 আগে কৃতদাস ব্যবসা শুরু হয়। সে সময় নিজের লোকজন নিয়ে কিলওয়াতে আসে বে হাসান। কিলওয়াতে যে মিশনটা ছিল, সেখান থেকে বিতাড়িত করে খ্রিস্টানদের। শুরুতে কৃতদাস ব্যবসা ছিল খুব সহজ, সেই সঙ্গে অত্যন্ত লাভজনক। মানুষ ধরতে তখন অসুবিধা ছিল না কোনো। কিন্তু কিছুদিনের মধ্যেই আশেপাশের সবাই পাচার হয়ে গেল। খুন হলো বহু। যুবক যুবতীরা হয়ে গেল কৃতদাস। যারা কৃতদাস হিসেবে কাজ করবার পরও বেঁচে থাকলো, জাহাজে তুলে অজানা দেশে পাঠানো হলো তাদের। এরপর ঝুলুদের বংশধর যোদ্ধা জাতি মাজিটুদের এলাকায় গিয়ে কৃতদাস ধরে আনা শুরু হলো। যুদ্ধের হুমকি দেয়া হলো মাজিটুদের। বিনা দ্বিধায় মাজিটুদের উপর অস্ত্র ব্যবহার করল কৃতদাস ব্যবসায়ীরা। এরই ফাঁকে জঙ্গলে বা পাহাড়ে বসবাসরত ছোট যেসব উপজাতি, তাদের হাত ফসকে তখনও মুক্ত স্বাধীন
রয়ে গিয়েছিল এগিয়ে চলল তাদের ধরে কৃতদাস বানানোর প্রক্রিয়া। আমরা যে পথে এগোলাম সেটা কৃতদাসদের নিয়ে যাবার পরিচিত পথ। পথের ধারে লম্বা ঘাসের উপর পড়ে থাকা প্রচুর কঙ্কাল যেন কৃতদাস ব্যবসায়ীদের নিষ্ঠুরতার সাক্ষ্য দিল নীরবে। কোনো কোনো কঙ্কালের হাত দুটো বাঁধা। আন্দাজ করলাম এরা মারা গেছে ক্লান্তিতে। অন্যান্যদের ফটা ফটা করেটি দেখে বুঝলাম মাথায় আঘাত হেনে খুন করা হয়েছে তাদের। এগিয়ে চলার 8 দিনের মাথায় কৃতদাসদের কাফেলার সঙ্গে দেখা হলো আমাদের। সাগরের দিকে যাচ্ছিল দলটা, কিন্তু কী কারণে জানি না অন্যদিকে রওনা দিয়েছে। হতে পারে আমাদের এদিকে আসবার কথা পৌঁছে গেছে তাদের দলনেতার কাছে, অথবা হয়তো অন্য কোথাও থেকে আরেকটা কাফেলা আসছে বলে এদিকে থেমেছে তারা, যাতে দুটো দল লোকবলে ভারী হয়ে একসঙ্গে রওনা দিতে পারে। পথে স্পষ্ট ফুটে থাকতে দেখলাম দলটার পায়ের চিহ্ন। ও পথে এগিয়ে যেতে গিয়ে প্রথমে বছর দশেকের একটা ছেলের লাশ পেলাম আমরা। তারপর আরও সামনে যেতেই 2 তরুণের লাশের উপর থেকে উড়ে গেল শকুনের দল। গুলি করে খুন করা হয়েছে তরুণদের একজনকে, অন্যজনকে হত্যা করা হয়েছে কুড়ালের আঘাতে। লাশ দুটো দায়সারাভাবে ঘাসের জঙ্গলে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কারণটা কি তা জানি না। আরও মাইল খানেক যাবার পর একটা বাচ্চার কান্না শুনতে পেলাম আমরা। আওয়াজ শুনে খুঁজে বের করলাম বাচ্চাটাকে। অদ্ভুত সুন্দর একটা বছর চারেকের মেয়েও, তবে জীবন্ত কঙ্কাল হয়ে গেছে বললেও মিথ্যে বলা হবে না। ও যখন আমাদের দেখলো 4 হাত পায়ে ছুটে পালাতে চেষ্টা করলো বাদরের মতো। বাচ্চাটার পিছু নিল স্টিফেন। আমি দুঃখ ভারাক্রান্ত মনে গেলাম আমাদের গুদাম থেকে প্রক্রিয়াজাত দুধের একটা টিন আনতে। হঠাৎ শুনতে পেলাম স্টিফেনের আতঙ্কিত কণ্ঠস্বর। বুঝতে পারলাম বীভৎস কিছু দেখেছে ও। কাজেই অনিচ্ছা সত্ত্বেও ঝোপ ঠেলে ও যেখানে আছে সেখানে গেলাম। দেখলাম ওখানে একটা গাছের সঙ্গে বেঁধে বসিয়ে রাখা হয়েছে এক তরুণীকে। আন্দাজ করলাম এ নিশ্চয় বাচ্চা মেয়েটার মা, কারণ তরুণীর পা আঁকড়ে ধরেছে বাচ্চাটা। স্রষ্টাকে ধন্যবাদ, তরুণী তখনও জীবিত। তবে আরেকটা দিন হয়তো অভুক্ত তৃষ্ণার্ত অবস্থায় বাঁচত না। দড়ি ছিঁড়ে তরুণীকে মুক্ত করলাম আমরা। জুলু শিকারীরা তাকে বয়ে ক্যাম্পে নিয়ে এলো। যুদ্ধের সময় ছাড়া কখনোই কোনো নিষ্ঠুরতাকে প্রশ্রয় দেয় না জুলুরা। অনেক সেবা যত্নের পর মা মেয়েকে বাঁচাতে পারলাম আমরা। ভাষাটা জুলুর মতো হয় মাঝি টুকুলি দুজনের সঙ্গে মোটামুটি ভালোভাবেই কথা বলতে পারছি আমি। ওদের দুজনকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলাম কৃতদাস ব্যবসায়ীরা গাছের সঙ্গে মানুষ বেঁধে রাখে কেন? মাঝি টুকুলিরা কাজ ঝাঁকালো। একজন বলল, কারণ সর্দার যারা আর হাঁটতে পারে না তাদের কৃতদাস ব্যবসায়ীরা হয় মেরে ফেলে, না হয় বেঁধে রেখে যায় মরবার জন্যে। যদি এমনি ফেরে যেত আর কেউ বেঁচে যেত তাহলে কৃতদাস ব্যবসায়ীরা এটা ভেবে খুব দুঃখ পেত যে তাদের কৃতদাস মুক্ত হয়ে গেছে, স্বাধীনভাবে সুখে জীবন কাটাচ্ছে। আচ্ছা তাই? রাগের চোটে নাক দিয়ে আওয়াজ করলো স্টিফেন। আওয়াজটা শুনে ওর বদমেজাজি বাবার কথা মনে পড়ে গেল আমার। দাঁতে দাঁত চেপে স্টিফেন বলল, আমি যদি সুযোগ পাই তাহলে এমন কিছু করব যে ওরা বুঝবে দুঃখ কাকে বলে। নরম মনের মানুষ আমাদের স্টিফেন, কিন্তু রেগে গেলে নিজের বিপদ হতে পারে সে হুঁশ থাকে না ওর। 48 ঘন্টার মধ্যেই ওই সুযোগটা পেয়ে গেল ও। সেদিন দুটো কারণে তাড়াতাড়ি ক্যাম্প করলাম আমরা। এক, আমাদের উদ্ধার করা মা মেয়ে এত দুর্বল যে বিশ্রাম না নিয়ে বেশি দূর হাঁটতে পারে না।
তাদের বয়ে নিয়ে যাবার মতো বাড়তি লোকও নেই আমাদের। দুই পেয়ে গেলাম রাত কাটাবার মতো আদর্শ একটা জায়গা। জায়গাটা পরিত্যক্ত একটা গ্রামের ভিতর। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে সুন্দর একটা ঝর্ণা। বেড়া দিয়ে ঘেরা কয়েকটা কুড়েতে আশ্রয় নিলাম আমরা। গুলি করে মোটা তাজা একটা ইল্যান্ড আর সেটার বছরখানেক বয়সী বাচ্চাটাকে শিকার করেছে মা বাবা। কাজেই শুরু হলো ভোজের আয়োজন। উদ্ধার করা মেয়েটির জন্যে স্যুপ তৈরি করছে স্যামি। আমি ও স্টিফেন পাইপ টানছি আর ওকে দেখছি। এমন সময় বেড়ার ভাঙা অংশ দিয়ে নিঃশব্দে ঢুকে হান্স জানালো, অনেক মানুষ ধরে নিয়ে আসছে কৃতদাস ব্যবসায়ীরা। ঘটনা দেখার জন্য দৌড়ে বেড়ার এপারে চলে এলাম আমরা। দেখলাম হ্যান্স যা বলেছিল তাই ঠিক। দুটো কাফেলা আসছে, গ্রামে ঢুকে পড়েছে। পরিত্যক্ত বাজারে ক্যাম্প করবার কাজে ব্যস্ত তারা। দুটো দলের একটার ছাপ আমরা অনুসরণ করছিলাম। তবে গত কয়েক ঘন্টা তাদের পথ থেকে সরে গিয়েছিলাম অসহ্য করুণ সব দৃশ্য সইতে না পেরে। দলটাতে দেখলাম 250 কৃতদাস আছে। তাদের পাহারা দিচ্ছে 40 জন প্রহরী। সবাই তারা কালো মানুষ, সশস্ত্র, সাদা আলখেল্লা পরে আছে সবাই। দ্বিতীয় কাফেলাটা এসেছে আরেক দিক থেকে। ওটাতে আছে প্রায় 100 কৃতদাস। তাদের প্রহরী হিসেবে আছে 20-30 জন সশস্ত্র লোক। চলো রাতের খাবার সেরে নিই, স্টিফেনকে বললাম আমি। তারপর যদি চাও তো ওই ভদ্রলোকদের সঙ্গে কথা বলতে যাব। তাতে ওরা বুঝবে ওদের ভয়ে ভীত নই আমরা। হ্যান্স, পতাকাটা নিয়ে ওই গাছের উপর উড়িয়ে দাও। ওরা বুঝতে পারবে আমরা কোন দেশের মানুষ। একটু পরেই পথ করে উড়তে শুরু করলো ইউনিয়ন জ্যাক। বিনোকিউলার দিয়ে আমরা দেখলাম উত্তেজিত হয়ে ছুটোছুটি করছে কৃতদাস ব্যবসায়ীরা। আরও দেখলাম অসহায় কৃতদাসরা উড়ন্ত পতাকাটা দেখছে, নিজেদের মধ্যে কথা বলছে। মনে হলো ওদের কেউ হয়তো কোনো অভিযাত্রীর হাতে ইউনিয়ন জ্যাক দেখেছে আগেও। হয়তো শুনেছে তীরের কোনো পোস্টে বা কোনো জাহাজে কোন জাহাজে এ জিনিস ওড়ে। এই পতাকা যারা ব্যবহার করে তারা যে কৃতদাস ব্যবসার বিরুদ্ধে তাও বোধহয় জানা আছে তাদের কারো। অথবা হয়তো কৃতদাস ব্যবসায়ীদের কারো কথা কানে গেছে তাদের। তাকিয়ে থাকলো তারা পতাকাটার দিকে। উত্তেজিত হয়ে আলাপ করলো যতক্ষণ না কৃতদাস ব্যবসায়ীরা জলহস্তির চামড়ার তৈরি ভয়ানক কর্কশ চাবুক দিয়ে বারবার বাড়ি মেরে চুপ করতে বলল তাদের। প্রথমে আমি ভেবেছিলাম বদমাশগুলো ক্যাম্প ভেঙে সরে যাবে। ক্যাম্প ভাঙবার প্রস্তুতি নিতে দেখলামও তাদের। তারপর সিদ্ধান্ত পাল্টালো তারা। সম্ভবত বন্দি মানুষগুলো অতিরিক্ত ক্লান্ত হয়ে গেছে বলেই বাধ্য হলো রয়ে যেতে। আরেকটা কারণ হতে পারে, রাতের আগে পানির কোনো উৎসের কাছে যেতে পারবে না বুঝেই রয়ে গেল। থাকবে সে সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতেই রান্নার আগুন জ্বাললো লোকগুলো। আমাদের তরফ থেকে আক্রমণের আশঙ্কা করছে বুঝলাম, কারণ প্রহরী রাখলো তারা। ক্যাম্পের চারপাশে কাটা ঝোপের বেড়া তৈরি করতে বাধ্য করলো কৃতদাসদের। বেশ, রাতের খাবারের পর বলল স্টিফেন, এবার ওদের সঙ্গে দেখা করবার জন্যে তৈরি তুমি? না, তৈরি নয়, ওকে বললাম। ভেবে দেখেছি ওদের ঘাটানো উচিত হবে না আমাদের। এতক্ষণে ওই কৃতদাস ব্যবসায়ীরা জেনে গিয়েছে ওদের নেতা হাসানের সঙ্গে কীরকম আচরণ করেছি আমরা। হাসান নিশ্চয় এরই মধ্যে দূত পাঠিয়েছে ওদের কাছে। এখন আমরা যদি ওদের ক্যাম্পে যাই তাহলে হয়তো দেখা মাত্রই গুলি করে বসবে লোকগুলো আমাদের। অথবা এমনও হতে পারে খাতির করলো আমাদের, তারপর খেতে দিল বিষ মেশানো খাবার। অথবা গলাটা কেটে ফেলতে পারে হঠাৎ করে। এখন হয়তো আমাদের অবস্থান ওদের চেয়ে ভালো, কিন্তু তারপরও ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কেউ কে নও, ঠিক হবে না কোনো। তার চেয়ে চুপচাপ অপেক্ষা করার করব আমরা, দেখি কি ঘটে। স্টিফেন অসন্তোষ নিয়ে নিচু গলায় বলল, আমি অতিরিক্ত সতর্কতা দেখাচ্ছি। আরও কী কী সব বলল, ওর কথায় গুরুত্ব দিলাম না আমি। তবে একটা কাজ করলাম, হান্সকে ডেকে পাঠিয়ে বললাম সে যেন রাতের আধার ঘনালে মাজিটুদের একজন ও হাসানের কাছ থেকে কেড়ে নেয়া শক্তকরণের এক লোককে নিয়ে শত্রুপক্ষের ক্যাম্পে যায়। মাজিটু দুজন আমাদের পথ প্রদর্শক, কাজেই দুজনকেই পাঠাতে চাইলাম না। আর অন্য লোকটা এদিকের সব ভাষাই বলতে পারে, তাই ওকেও হ্যান্সের সঙ্গে পাঠাবো ঠিক করেছি। হ্যান্সকে বলে দিলাম ওখানে গিয়ে অবস্থা বুঝতে চেষ্টা করবে ও পারলে বন্দি মানুষগুলোকে জানাবে আমরা তাদের বন্ধু। আমার কথা শেষ হবার পর মাথা দোলালো হ্যান্স। এ ধরনের কাজ করতে পছন্দ করে বলে মনে মনে খুশি হলো ও। অভিযানের প্রস্তুতি নিতে চলে গেল দেরি না করে। স্টিফেন আর আমিও আমাদের নিজস্ব কিছু প্রস্তুতি সেরে রাখলাম। প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করলাম আমরা। বড় করে কয়েকটা আগুন জ্বাললাম, যাতে আমাদের অগোচরে কেউ আসতে না পারে কাছে। সেই সঙ্গে প্রহরী রাখবার ব্যবস্থাও নিলাম। রাত নামলো। শত্রুপক্ষের ক্যাম্পের উদ্দেশ্যে সাপের মতো গোপনে তার দল নিয়ে রওনা হয়ে গেল হ্যান্স। নীরবতাটা এত প্রকট যে কানে রীতিমতো বাজল। মাঝে মাঝে অবশ্য নৈশব্দ ভেঙে গেল বন্দি মানুষগুলোর করুণ বিলাপের লা লু লা লু আওয়াজে। হঠাৎ করেই থামছে বিলাপ, আত্মচিৎকার করে উঠছে মানুষগুলো কৃতদাস ব্যবসায়ীদের চাবুকের আঘাতে। একবার একটা গুলির আওয়াজও শুনলাম। ওরা হান্সকে দেখে ফেলেছে, বলল স্টিফেন। আমার তা মনে হয় না, বললাম আমি। যদি দেখতো তাহলে একটার বেশি গুলি হতো। হয় দুর্ঘটনাবশত গুলি করা হয়েছে, নয়তো কোনো বন্দীকে খুন করেছে ওরা। গুলির আওয়াজ মিলিয়ে যাবার পর দীর্ঘ সময় আর কিছু ঘটল না। অনেকক্ষণ পর মনে হলো মাটি ফুঁড়ে আমার সামনে উদয় হলো হ্যান্স। পেছনে তার দুই সঙ্গীও আছে। কি জানলে বলো? তাগাদা দিলাম হ্যান্সকে। বাস, ঘটনা হচ্ছে এই, বলল হ্যান্স। আমরা এখন সবই জানি। শয়তান ব্যবসায়ীরা আপনার ব্যাপারে, আপনার লোকদের ব্যাপারে সবই জানে। হাসান তাদের নির্দেশ দিয়েছে যাতে আমাদের খুন করা হয়। খুব ভালো হয়েছে আপনি শয়তানগুলোর সঙ্গে দেখা করতে যাননি, নইলে খুন হয়ে যেতেন ঠিক। বুকে হেঁটে ওদের কাছে গিয়ে কথাবার্তা শুনেছি আমরা। বলছিল আমরা যদি ভোরের আগে এখান থেকে সরে না যাই, তাহলে ভোরের দিকে আমাদের উপর হামলা করবে তারা। সরে গেলেও তারা জানতে পারবে আমাদের উপর চোখ রেখেছে তাদের লোক। যদি সরে যাই তাহলে কি ঘটবে জিজ্ঞেস করলাম। তাহলে বাস, আমরা যখন রওনা দেবার জন্য তৈরি হতে শুরু করব, তখন বা যেই রওনা হব ঠিক সে সময় আমাদের উপর হামলা করবে তারা। আচ্ছা, আর কিছু হান্স? হ্যাঁ বাস, আমার সঙ্গের দুজন বুকে হেঁটে বন্দীদের কাছে গিয়েছিল। কথা বলেছে ওরা বন্দীদের সঙ্গে। খুব দুঃখে আছে মানুষগুলো। ওই বন্দিরা বাড়ি ছেড়ে অজানার পথে আসতে বাধ্য হওয়ায় তাদের অনেকে মারা গেছে বুকের ব্যথায়। এই একটু আগে আমি নিজে মরতে দেখলাম একজনকে। কম বয়সী এক মেয়ে পাশের এক মহিলার সঙ্গে কথা বলছিল। দেখে মনে হচ্ছিল পুরোপুরি সুস্থ, তবে ক্লান্ত। তারপর হঠাৎ করে জোরে বলে উঠল, আমি মরে যাচ্ছি। প্রার্থনা করি যেন আত্মা হয়ে ফিরতে পারি এই শয়তানগুলোর কাছে, যাতে জোর করে তাদের জীবন কেড়ে নিতে পারি। কথা শেষে নিজের পূর্বপুরুষদের আত্মার নাম নিল সে। দুহাত রাখলো বুকের উপর, তারপর পরেই মরে গেল। একটু থামলো হ্যান্স, তারপর বলল, তবে মাটিতে পুরোপুরি পড়ল না। কৃতদাসের জোয়াল
মাটি থেকে মাথাটা উঁচু করে রাখলো তার। একে তো অভিশাপ দিয়েছে, তার উপর মরে গেছে। তাই কৃতদাস ব্যবসায়ীরা খুব রেগে গেল। তাদের একজন এসে মেয়েটার লাশে লাথি দিল। পরে মেয়েটার অসুস্থ বাচ্চা ছেলেটাকে গুলি করে মারল। কপাল ভালো লোকটা দেখেনি আমাদের, কারণ আমরা ছিলাম আগুন থেকে অনেক দূরে অন্ধকারে। আর কিছু হ্যান্স, আরেকটা ব্যাপার বাস, আপনি আমার সঙ্গে যে দুজনকে দিয়েছিলেন, ওরা নিজেদের ছোরাগুলো বন্দীদের মধ্যে দুজন শক্ত সামর্থ্য লোককে দিয়ে এসেছে। বন্দীদের সবার হাতটা বাঁধার দড়ি কেটে দেবে তারা। হাতে হাতে ছোরা দেয়া হবে, যাতে সবার বাঁধন কেটে দেয়া যায়। এখন মানুষ ব্যবসায়ীরা যদি টের পেয়ে যায় কি হচ্ছে, তাহলে মাঝিটু আর সঙ্গের কুলি তাদের ছোরা হারাবে। আর কিছু বলার নেই আমার। বাস বাস একটু তামাক হবে? হাঁসকে বিদায় দিয়ে ও যা বলেছে স্টিফেনকে জানালাম আমি। তারপর বললাম, স্টিফেন, এখন দুটো কাজ করতে পারি আমরা। হয় বদমাশগুলোর অজান্তে সরে যাবার চেষ্টা করতে পারি, সেক্ষেত্রে আমাদের সঙ্গের মা মেয়েকে ভাগ্যের হাতে ছেড়ে যেতে হবে, নয়তো যেখানে আছি সেখানেই থেকে আক্রমণের জন্য অপেক্ষা করতে পারি। আমি পালাবো না। মহামান্য মোহাম্মান সুরে বলল স্টিফেন। মহামান সুরে বলল স্টিফেন, যাদের আমরা আশ্রয় দিয়েছি তাদের ছেড়ে যাওয়া কাপুরুষতা হবে। তাছাড়া রওনা হলে লড়তেও সমস্যা হবে আমাদের। মনে নেই হাঁস বলেছে আমাদের উপর চোখ রাখছে পিশাচগুলো? তাহলে তুমি হামলা হবে সেজন্য অপেক্ষায় থাকবে। তৃতীয় কিছু করবার নেই আমাদের। কোয়ার্টারমেইন, যদি আমরাই আক্রমণ করি, আমিও সেটাই করবার কথা ভাবছি। ওকে জানালাম মাভবকে ডাকতে হবে। ডাক শুনে মাভব এসে বসলো আমাদের সামনে। ওকে পরিস্থিতি সম্বন্ধে ধারণা দিলাম। ও বলল, আমার জাতির নিয়ম হচ্ছে হামলা হবে সেজন্য অপেক্ষায় বসে না থেকে নিজেরাই আক্রমণ করা। যদিও এক্ষেত্রে আমার মন সেটা না করারই কথা বলছে। ইন ব্লাটু হান্স, দাগওয়ালা সাপ হান্স বলেছে ইবলিশগুলো সংখ্যায় 60 জনের বেশি। অস্ত্র আছে সবার কাছে। এদিকে আমরা 15 জন। ইন ব্লাটু আরও বলেছে শক্ত বেড়ার ভেতরে জেগে আছে কুকুরগুলো, বাইরে তাদের গুপ্তচরও আছে। চমকে দেয়া সহজ হবে না শয়তানগুলোকে। কিন্তু আমার বাবা, এখানে আমরাও আছি শক্ত বেড়ার ভেতরে, আর আচমকা অপ্রস্তুত অবস্থাতেও পাবে না ওরা আমাদের। আরেকটা ব্যাপার, যুদ্ধের সময় ছাড়া যারা মেয়ে মানুষ বা বাচ্চাদের উপর বিনা কারণে অত্যাচার করে তারা কাপুরুষ না হয়ে যায় না। যদি সত্যি তারা হামলা করতে আসে, তাহলে আমাদের গুলির মুখে এগোতে সাহস পাবে বলে মনে হয় না। আমার বাবা, আমি তো বলবো বাফেলো তেড়ে আসবে বা পালাবে, সে পর্যন্ত অপেক্ষা করতে। তবে সিদ্ধান্ত আপনার মাকু মা জানা। রাতের অতন্দ প্রহরী, আমি তো আপনার শিকারী। সিদ্ধান্ত আমি নিচ্ছি না। যুদ্ধের অভিজ্ঞতায় আপনি অনেক বুড়ো। আপনি যা করতে বলবেন আমি তাই করব। তর্ক তুমি ভালো করো। মাভবকে বললাম, আরেকটা ব্যাপার ভাবছি। ওই কাপুরুষ কৃতদাস ব্যবসায়ীরা হয়তো বন্দীদের পেছনে অবস্থান নেবে, অথচ বন্দীদের ক্ষতি না করে তাদের খতম করতে হবে আমাদের। স্টিফেনের দিকে তাকালাম। স্টিফেন, আমার মনে হয় এখানে থেকে কি ঘটে সেটা দেখাই ভালো। গম্ভীর চেহারায় মাথা দোলালো স্টিফেন। ঠিক আছে কোয়ার্টারমেইন, আমি শুধু এটুকু বলবো, মাভবর কথা মতো যাতে ওই কালো হৃদয়ের শয়তানগুলো গুলির মুখে না পালায়। স্টিফেনকে বললাম, অর্কিড প্রেমী হলেও এখন দেখছি তাজা রক্তের তৃষ্ণা পেয়ে বসেছে তোমাকে। এবার আমার কথা বলি। আমি আশা করছি মাভবর কথা ঠিক হবে। যদি তা না হয়, তাহলে বিশ্রী ধরনের
বিপদে পড়ে যাব আমরা। আজ পর্যন্ত যথেষ্ট শান্তিপ্রিয় মানুষ ছিলাম আমি, বলল স্টিফেন। কিন্তু ওই মাথা ফাটা বন্দি মানুষগুলোর লাশ দেখার পর, অসহায় তরুণীকে গাছে বেঁধে মরতে ফেলে রাখা দেখার পর, ঈশ্বরের অনুগ্রহ চাও স্টিফেন? মৃদু গলায় বললাম আমি। যা ঘটতে চলেছে তাতে তিনি অখুশি হবেন না আশা করি। কি করব সেটা যখন স্থির হয়ে গেল, এবার আমাদের তৈরি হতে হবে। ওই লোকগুলো যখন নাস্তার জন্যে আসবে, তখন যেন তাদের উপযুক্ত অভ্যর্থনা জানাতে পারি আমরা। 7. হামলা। সব রকমের প্রস্তুতি যা নেওয়া সম্ভব ছিল আমাদের পক্ষে তা আমরা নিলাম। কুটিরগুলোর চারপাশের বেড়া মজবুত করবার পর বেড়ার বাইরে বেশ কয়েকটা বড় আগুন জ্বাললাম, যাতে আলো পাওয়া যায়। সব কজন শিকারীদের আমি নিজে বিভিন্ন অবস্থানে পাহারায় রাখলাম। পরীক্ষা করে নিশ্চিত হলাম তাদের রাইফেল তৈরি আছে, গুলির কোনো ঘাটতি নেই। এরপর স্টিফেনকে ঘুমাতে বললাম, জানালাম পরে ওকে পাহারার জন্যে ডেকে দেব। তবে আসলে ওকে ডাকবার কোনো ইচ্ছে আমার নেই। আমি চাইলাম ঘুম দিয়ে উঠে তরতাজা বোধ করুক ও ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে পারুক। স্টিফেন ঘুমিয়ে পড়তেই একটা বাক্সের উপর বসে চিন্তাভাবনা শুরু করলাম। সত্যি কথা বলতে অবস্থা বিশেষ সুবিধের মনে হলো না আমার। প্রথম কথা, আমি জানি না গোলাগুলি শুরু হলে কীরকম আচরণ করবে আমাদের 20 জন কুলি। ভয়ে উন্মাত্ত হয়ে ছুটে পালানোর চেষ্টা করতে পারে লোকগুলো। সেক্ষেত্রে তাদের পালাবার সুযোগ দেব ঠিক করলাম আমি। ভয় জিনিসটা সংক্রামক, অন্যদের মধ্যেও তা ছড়িয়ে পড়ুক তা চাই না। আরেকটা ব্যাপার চিন্তিত করে তুলল আমাকে। যুদ্ধ বাঁধলে কি কি ঘটতে পারে ভাবতে শুরু করলাম। যেখানে আমরা আছি তার চারপাশে অনেক গাছ আছে, আমাদের জন্যে অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে ওগুলোর আড়াল নিতে পারবে আক্রমণকারী দলটা। তবে এর চেয়েও ভয়ের ব্যাপার যে ঝর্ণাটা আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে, সেটার খাদ ধরে এগিয়ে আসতে পারবে শত্রুপক্ষ। আমাদের বুলেট নাগাল পাবে না তাদের। আমাদের পেছনে আছে ঘন ঝোপ ও ঘাসে ছাওয়া খানিকটা ঢালু জমি। 200 গজ দূরে গিয়ে একটা চূড়ায় মিশেছে জমিটা। কৃতদাস ব্যবসায়ীরা যদি ওখানে গিয়ে উঠতে পারে, তাহলে সরাসরি গুলি করতে পারবে আমাদের কুটিরে। সেক্ষেত্রে একেবারেই অরক্ষিত হয়ে পড়ব আমরা। আর বাতাস যদি তাদের দিক থেকে আসে, তাহলে ঝোপঝাড় ঘাসে আগুনও ধরিয়ে দিতে পারবে তারা। আর তাহলে আগুনের কারণে লড়াই বাদ দিয়ে পালাতে হবে আমাদের, অথবা ধোঁয়ার আড়াল নিয়ে এগিয়েও আসতে পারবে লোকগুলো। তবে আমাদের কপাল ভালো, এসবের কোনোটাই ঘটল না। কেন ঘটল না তা একটু পরেই ব্যাখ্যা করছি আমি। বারবার দেখেছি রাতে কিংবা ভোরের দিকে হামলার সময় দিনের আলো ফোটার আগের মুহূর্তটা হয় সবসময় খুব বিপজ্জনক। সতর্কতা যা নেবার তা নেয়া হয়ে যাওয়ায় অলস বসে থাকে তখন প্রহরীরা। ভোরের সময়টা এমনই যে সে সময় শারীরিক ও মানসিক অবস্থা থাকে অন্যান্য সময়ের চেয়ে দুর্বল। শেষ হয়ে যাচ্ছে রাত, দিন তখনও আসেনি। পুরো বিশ্ব প্রকৃতি ওই সময়ের প্রভাবে থাকে আচ্ছন্ন। তারপর মানুষ দুঃস্বপ্ন দেখে, বাচ্চা জেগে উঠে কাঁদতে শুরু করে। যারা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে তাদের স্মৃতি মনে পড়ে। দ্বিধান্বিত অন্তরটা অজানার অনিশ্চয়তায় ডুবে থাকে। ভোরের আগের সময়টা খুব খারাপ কাটলো আমার। বিভিন্ন লক্ষণ দেখে বুঝতে পারলাম ভোর হতে আর বেশি দেরি নেই। ঘুমান্ত কুলিরা তখন এপাশ ওপাশ করছে আর ঘুমের মধ্যে বিড়বিড় করছে। দূরের একটা সিংহ গর্জন বন্ধ করে ফিরে চলেছে নিজের আস্তানায়। সতর্ক কোনো মোরগ কোথায় যেন ডেকে উঠল। আমাদের গাধাগুলো জেগে উঠে দড়িতে টান দিতে শুরু করলো। তবে অন্ধকার হয়ে আছে তখনও আকাশ।
আলোর কোনো দেখা নেই তখনও। নিঃশব্দে আমার কাছে চলে এলো হ্যান্স। আগুনের আভায় ওর হলদেটে কোচকানো মুখটা দেখতে পেলাম। আমি ভোরের গন্ধ পাচ্ছি বলে আবার চলে গেল ও। এসে হাজির হলো মাহবুবও। অন্ধকারের পটভূমিতে ওর বিরাট আকৃতি আরও প্রকাণ্ড দেখালো রাতের অতন্দ্র প্রহরী। রাত শেষ বলল ও। যদি ওরা আসে তো শীঘ্রই আসবে। সালাম জানিয়ে অন্ধকারে মিলিয়ে গেল মাহবুবও। শুনতে পেলাম বর্ষার ফলায় ঠোকাঠুকি এবং রাইফেল কক করবার আওয়াজ। স্টিফেনের কাছে গিয়ে ওর ঘুম ভাঙালাম। হাই তুলে উঠে বসলো ও। বিড়বিড় করে ওর গ্রিন হাউসের ব্যাপারে কি যেন সব আওড়ালো। তারপর কোথায় আছে মনে পড়ে যাওয়ায় বলল, ওরা কি আসছে? শেষ পর্যন্ত তাহলে লড়াই হবে। খুশির ব্যাপার বুড়ো খোকা, তাই না? তুমি একটা খুশি মনের বুড়ো বোকা। রেগে গিয়ে ওকে বললাম। তারপর বেরিয়ে চলে এলাম কুড়ে থেকে। অনভিজ্ঞ স্টিফেনের কথা ভেবে মনের ভেতরে অস্বস্তি হলো আমার। ওর যদি কিছু হয়ে যায় তাহলে ওর বাবাকে কি জবাব দেব আমি? অবশ্য ওর কিছু হলে আমারও হবে সে সম্ভাবনাই বেশি। খুব সম্ভব আমাদের দুজনের কেউ আর বেঁচে থাকবো না আগামী 1 ঘন্টা পর। ওই শয়তানগুলোর কাছে জীবিত ধরা দেবার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আগুনে পোড়ানো বা রাক্ষসে পিঁপড়ের ঢিবিতে রোদে ফেলে রাখবার যে হুমকি হাসান দিয়েছে সেটা স্পষ্ট মনে আছে আমার। পরবর্তী 5 মিনিটের মধ্যে জেগে গেল সবাই। অবশ্য মৃদু লাথি মেরে তবেই জাগানো সম্ভব হলো কুলিদের বেশিরভাগকে। বেচারা মানুষগুলো মৃত্যুর এত কাছাকাছি বাস করে যে মৃত্যুর নিকট উপস্থিতিতে ঘুমাতে পারে নিশ্চিন্তে। তবে আমি লক্ষ্য করলাম নিজেদের ভেতর ফিসফিস করে কথা বলছে তারা। চোখে মুখে সতর্ক ভাব। যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে ওদের খুন করতে হবে তোমাকে। মাহবুবকে বললাম আমি। গম্ভীর চেহারায় নীরবে মাথা দোলালো মাহবুব। দেখলাম ক্যাম্পের কোনায় শুয়ে বিশ্রাম নিচ্ছে আমাদের উদ্ধার করা তরুণী ও তার বাচ্চা মেয়েটা। কিছু বললাম না। কী লাভ রুগ্ন তরুণীকে বিরক্ত করে। 2 মগ কফি এনে স্টিফেনও আমাকে দিল বিচলিত স্যামি। স্মরণীয় একটা মুহূর্ত। মেসার্স মিস্টার কোয়াটারমেইন। সমার্স কফির কাপ ধরিয়ে দিয়ে পোষ ইংরেজিতে বলল। দেখলাম ওর হাত কাঁপছে থরথর করে, দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে খটাখট। ওর শারীরিক এসব পরিবর্তন আমি লক্ষ্য করেছি দেখে অজুহাত হিসেবে ও বলল, প্রচণ্ড শীত পড়েছে মিস্টার কোয়াটারমেইন। আপনার জন্য লড়াই জিনিসটা আনন্দের হতে পারে, তবে আমি এসবে অভ্যস্ত হয়ে বেড়ে উঠিনি। ফলে আমার কাছে লড়াই কখনোই সুখকর নয়। ভালো হতো যদি আমি কেঁপে থাকতাম। এমনকি সাধারণ করা জেলখানায় বন্দি হয়ে থাকলেও এতটা খারাপ লাগতো না আমারও না। বিড়বিড় করে বললাম। ডান পাটা অনেক কষ্টে মাটিতে রেখেছি। হেসে উঠে স্টিফেন বলল, স্যামি, লড়াই শুরু হলে কি করবে তুমি? জবাবে স্যামি বলল, মিস্টার সমার্স, রাত জেগে ওই গাছের পেছনে মাটিতে গর্ত করেছি আমি। আশা করি ওখানে আঘাত হানতে পারবে না বুলেট। আমি শান্তিপ্রিয় মানুষ, তাই ওখানে বসে আমাদের সাফল্যের জন্য প্রার্থনা করব। আর কৃতদাস ব্যবসায়ীরা যদি ভেতরে ঢুকে পড়ে তখন স্যামি? সেক্ষেত্রে স্যার, আমার পা দুটোর উপর ভরসা রাখবো আমি। আর সহ্য করতে পারলাম না। ঝট করে ছুটে গেল আমার ডান পা। লাগলো ঠিক স্যামের পিছনে, যেখানে তাক করেছি আমি লাথিটা। দ্রুত উধাও হয়ে গেল স্যামি। যাবার আগে একবার ঘাড় ফিরিয়ে দুঃখিত চেহারায় দেখলো আমাদের। ঠিক তখনই কৃতদাসদের ক্যাম্পে শুরু হলো বিকট চিৎকার। এতক্ষণ জায়গাটা ছিল একদম নীরব। সূর্যের প্রথম আলো এসে পড়ল আমাদের রাইফেলের নলে।
কফিটা এক চুমুকে শেষ করে চিৎকার করলাম, সাবধান, ওখানে কি যেন ঘটছে। হইচই বেড়ে গেল আরও। গালাগাল, চিৎকার, চেঁচামেচি যেন আকাশ ফাটিয়ে দেবে। এসবের মধ্যেও শুনতে পেলাম রাগী কণ্ঠস্বর। তারপর শুরু হলো আগ্নেয়াস্ত্রের গর্জন, আহতদের গোঙানি আর অনেক পায়ের ছুটে চলার ধূপধাপ আওয়াজ। দ্রুত উজ্জ্বল হচ্ছে দিনের আলো। পেরিয়ে গেল আরও 3টে মিনিট। তারপর ভোরের ধূসর কুয়াশার মধ্য দিয়ে বেশ কয়েকজন কালো মানুষকে ছুটে আসতে দেখলাম আমাদের দিকে। কারো কারো পিঠে তখনও গাছের কাণ্ড বাঁধা। বাচ্চাদের হাত ধরে হেঁটে আনছে, অনেকে গলা ফাটিয়ে চিৎকার করছে সবাই। বন্দিরা হামলা করছে আমাদের উপর বলেই রাইফেল তুলল স্টিফেন। গুলি করো না, তাড়াতাড়ি ওকে নিষেধ করলাম। আমার মনে হয় পালিয়ে আমাদের কাছেই আসছে ওরা। আমার ধারণাই ঠিক। গুলির দুজনের রেখে আসা ছোড়া দিয়ে বাঁধনমুক্ত হয়ে আশ্রয় পাওয়ার আশায় ছুটে আসছে অসহায় মানুষগুলো। খুব খারাপ লাগলো ওদের অবস্থা দেখে। অনেকের গলাতে দেখলাম কৃতদাসের বেরি। সময়ের অভাবে খুলতে পারেনি তখনও। গুলি করতে করতে তাদের পিছনে ধেয়ে আসছে কৃতদাস ব্যবসায়ীরা। পরিস্থিতিটা নিঃসন্দেহে ভয়ানক। বুঝতে দেরি হলো না, পলাতক বন্দিরা যদি আমাদের ক্যাম্পে ঢুকে পড়ে তাহলে তাদের হুড়োহুড়িতে অপ্রস্তুত হয়ে যাব আমরা। সহজেই আমাদের গুলি করে মারবে তখন তাদের পেছনে ধেয়ে আসা কৃতদাস ব্যবসায়ীরা। চিৎকার করে বললাম, হ্যান্স, কালকে রাতে যাদের নিয়ে গিয়েছিলে তাদের নিয়ে চেষ্টা করে দেখো মানুষগুলোকে আমাদের ক্যাম্পের পেছনে সরিয়ে নিয়ে যেতে পারো কি না। তাড়াতাড়ি, জলদি করো। অগ্রসরমান দলটার দিকে ছুটে গেল হ্যান্স। ওর সঙ্গে সেই দুজনকেও দেখলাম। মানুষগুলোর মনোযোগ আকর্ষণ করতে শার্ট বা সাদা কিছু নাড়ছে হ্যান্স। ওর সামনে থামল পলায়নরত মানুষগুলোর নেতা। আমাদের তৈরি রাইফেলগুলো দেখে চিৎকার করে বলল, দয়া করে ইংলিশ, আমাদের বাঁচান ইংলিশ। রাইফেল দেখে থেমেছে মানুষগুলো। এটা আমাদের সৌভাগ্য, নইলে ভীত বন্দীদের থামাতে পারত না হান্স বা ওর সঙ্গী দুজন। এরপর হান্সের হাতের সাদা শার্টটাকে আমাদের ক্যাম্পের বেড়ার পাশ দিয়ে দুলতে দুলতে পেছনের ঝোপঝাড় ও উঁচু ঘাসে ভরা জমিটার দিকে যেতে দেখলাম। ওটার পেছনে ছুটছে সদ্যমুক্ত কৃতদাসরা। প্রাথমিক বিপদটা কাটল আপাতত। কৃতদাসদের কেউ কেউ গুলি খেল, কেউ বা হুড়োহুড়িতে পড়ে গিয়ে পায়ের তলায় পিষ্ট হলো, আবার কেউ পড়ে গেল শারীরিক ক্লান্তিতে। যারা বেঁচে থাকলো কৃতদাস ব্যবসায়ীরা গুলি করলো তাদের। এক মহিলার গলায় বাঁধা ভারী দণ্ডের কারণে পড়ে গেল, হামাগুড়ি দিতে শুরু করলো। কৃতদাস ব্যবসায়ীদের একজনের গুলি তার পেটের কাছে মাটিতে আঘাত হানল। একটুর জন্য আহত হলো না মহিলা। আগের চেয়ে এগোনোর গতি বাড়ল বেচারির। আমি নিশ্চিত যে ওই লোক আবারও গুলি করবে, কাজেই সতর্ক নজর রাখলাম। আলো আগের চেয়ে বেড়ে যাওয়ায় স্পষ্ট দেখতে পেলাম লোকটাকে। লম্বা এক লোক, সাদা আলখেল্লা পরে আছে। 150 গজ দূরের একটা কলা গাছের আড়াল ছেড়ে বের হলো সে। সাবধানে মহিলার উপর লক্ষ্য স্থির করলাম আমিও। বেশি কিছু বলতে চাই না, তবে চেষ্টা করলে প্রয়োজনের মুহূর্তে দ্রুত লক্ষ্যভেদে খুব খারাপ নই আমি। ওই লোকের অস্ত্র থেকে গুলি বের হলো না আর ঝাঁকি খেয়ে শূন্যে 2 ফুট উঠে গেল লোকটার পা। তারপর ছিটকে চিত হয়ে পড়ল। মাথায় লক্ষ্য স্থির করেছিলাম, ওখানেই লেগেছে গুলি। নিচু গলায় প্রশংসা সুরে বলল শিকারীরা, জয়। স্টিফেন বিস্মিত হয়ে বলল, ওহ, কি ঐশ্বরিক একটা গুলি। টার্গেট মিস করিনি, তবে গুলিটা করা উচিত হয়নি।
ওকে বললাম, এখনো ওরা আক্রমণ করেনি আমাদের। আমার গুলিটাকে তুমি যুদ্ধের ঘোষণাও বলতে। স্টিফেনের সান হেলমেটটা মাথায় মাথা থেকে উড়ে যেতে দেখে বললাম, আর আমাদের ঘোষণার জবাব দিতে শুরু করেছে ওরা। শুয়ে পড়ো সবাই, গুলি করে গুলি করো বেড়ার ফাঁক দিয়ে। এবার শুরু হলো যুদ্ধ। তবে এই অভিযানে পরবর্তীতে যেরকম যুদ্ধের মুখোমুখি আমাদের হতে হয়েছে, তাতে এটাকে তেমন কোনো লড়াই বলা চলে না। শুরুতে একযোগে তেড়ে আসতে চেষ্টা করলো কৃতদাস ব্যবসায়ীরা, তবে দ্বিতীয়বার একই ভুল করল না। আর ভাগ্যের জোরেই হোক আর লক্ষ্যভেদে দক্ষতার কারণে দোলনা রাইফেল দিয়ে দুজন হামলাকারীকে ফেলে দিল স্টিফেন। আমার জীবনের প্রথম ব্রিজ লোডারটা খালি করলাম আমি পিশাচগুলোর উপর, কিন্তু লাগাতে পারলাম না কাউকে। শিকারীরা অবশ্য আহত বা নিহত করলো 2-3 জনকে। এরপর আড়াল নিয়ে কৃতদাস ব্যবসায়ীর গাছের পেছনে সরে গেল তারা। যা ভয় করেছিলাম, ঝর্ণার ধারে ঝোপগুলোর ভেতরেও ঢুকে পড়ল শয়তানগুলো। তাদের মধ্যে কয়েকজনের হাতের তাক বেশ ভালো, ফলে যথেষ্ট নাস্তানা বোধ হতে হলো আমাদের। আমরা যদি বুদ্ধি করে বেড়ার গায়ে পুরু করে কাদামাটি না লেপতাম, তাহলে শেষ হয়ে যেতাম আমরা সবাই। তারপরও গলায় বুলেট বিদ্ধ হয়ে মারা গেল আমাদের এক শিকারী। বেড়ার ফাঁক দিয়ে গুলি করতে যাচ্ছিল ও, এমন সময় গুলিটা জীবন কেড়ে নিল ওর। কুলিদের ভাগ্য আমাদের চেয়ে খারাপ। খানিকটা উঁচু জমিতে থাকায় গোলাগুলিতে সঙ্গে সঙ্গে মারা গেল 2 জন, আহত হলো 4 জন। কুলিদের নির্দেশ দিলাম আমি চুপ করে বেড়ার পাশে শুয়ে থাকতে। এমনভাবে ওদের শোয়ালাম যেন ওদের উপর দিয়ে গুলি করতে পারি আমরা। খানিক পরে বুঝতে পারলাম, আমরা যা ভেবেছিলাম তার চেয়ে কৃতদাস ব্যবসায়ীরা সংখ্যায় বেশি। বিভিন্ন অবস্থান থেকে আমাদের দিকে গুলি ছুটতে শুরু করলো অন্তত 50 জন। তার চেয়েও বড় কথা, ধীরে হলেও এগিয়ে এলো তারা আমাদের ঘিরে ফেলতে। তাদের লক্ষ্য আমাদের পেছনের উঁচু জমি। আড়াল ছেড়ে আড়ালে যাবার সময় এদের বেশ কয়েকজনকে খতম করে দিতে পারলাম আমরা। তবে ছুটন্ত টার্গেটে গুলি লাগানোর কাজটা শক্ত পারলাম আমরা। তবে হ্যাঁ, কাজটা শক্ত। আমি এতে অভ্যস্ত বলে খারাপ করলাম না খুব একটা। 1 ঘন্টা পার হবার আগে গুরুতর হয়ে উঠল পরিস্থিতি। এতটাই গুরুতর যে কি করব সেটা নিয়ে নতুন করে বসতে হলো আলোচনায়। আমি বললাম, সংখ্যায় যেহেতু আমরা কম, সেহেতু ছড়িয়ে থাকা রাইফেলধারীদের দিকে ধেয়ে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে অনেক। আবার এটাও ঠিক যে রাত নামার আগে পর্যন্ত এখানে থেকে প্রতিরক্ষার চেষ্টা করাটাও অর্থহীন। শত্রুপক্ষ যদি একবার আমাদের পেছনে চলে যায়, তাহলে উঁচু জমি থেকে সহজেই গুলি করে মারতে পারবে আমাদের। গত 8 ঘন্টা আমরা চেষ্টা করেছি যাতে লোকগুলো আমাদের অবস্থান ছাড়িয়ে পেছনে যেতে না পারে। 2টো কারণে সম্ভব হয়েছে তা। এক, আমাদের একদিকে চতসিনী ঝর্ণা, 2, আরেক পাশে খোলা জমি। দুপাশ থেকে ছুটে এসে আমাদের অবস্থান পার হতে চাইলে প্রচুর ক্ষতি স্বীকার করতে হবে শত্রুপক্ষকে, যেটা চাইছে না তারা। বলতেই হচ্ছে, একটাই পথ খোলা আছে এখন আমাদের সামনে। শত্রুপক্ষ কিছুক্ষণের জন্যে গোলাগুলিতে বিরতি দেয়ার শেষ পর্যন্ত বললাম সবাইকে, ক্যাম্প ছেড়ে পেছনের টিলায় উঠতে হবে আমাদের। ওই বদমাইশগুলো ক্লান্ত, আর আমরা দ্রুত দৌড়াতে
অভ্যস্ত, কাজেই আশা করা যায় সরে যেতে পারবো আমরা। আহতদের কি হবে? জিজ্ঞেস করলো স্টিফেন। জানি না, চোখ নামিয়ে নিলাম। আসলে তো জানি, সেই প্রাচীনকাল থেকেই এরকম পরিস্থিতিতে এই একই প্রশ্ন চিরন্তন কষ্ট দেয় বিবেককে। সঙ্গে থেকে যাদের বাঁচাতে পারবো না, তাদের মায়ায় আটকে থেকে নিজের কি মৃত্যুকে বরণ করে নেব? আমরা যেখানে আছি সেখানে থাকলে আমাদের পরিণতি একেবারে স্থির, নিশ্চিত, মরতেই হবে সবাইকে। কিন্তু যদি পিছিয়ে যাই আমরা, সরে যেতে পারার ভালো সুযোগ আছে হয়তো। কিন্তু তা করলে অসুস্থ তরুণী আর বাচ্চা মেয়েটা এবং আহত কুলিদের ফেলে যেতে হবে, নির্বিচারে হত্যা করা হবে তাদের। এসব চিন্তা মাথায় ঘুরছে এমন সময় ছোটবেলার চেনা লেব্ল্যাঙ্ক নামের এক মাতাল ফ্রেঞ্চ লোকের কথা মনে পড়ল আমার। লোকটা নেপোলিয়নের বন্ধু ছিল। সে বলেছিল একবার নেপোলিয়নকে যুদ্ধে পিছু হটতে হয়। সে সময় আহতদের সঙ্গে নেওয়া সম্ভব ছিল না তাদের পক্ষে। কাছেই মাউন্ট কার্মেলের একটা মনেস্টারিতে আহতদের রেখে যান সম্রাট। প্রয়োজনে খাবার জন্যে সবাইকে বিষ দিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু লেব্লাঙ্কের বক্তব্য অনুযায়ী আহত না হলেও সে তখন সেখানে ছিল। আহতরা সেই বিষ খায়নি, তুর্কিরা এসে জবাই করে তাদের। নেপোলিয়ন নিজের ও নিজের সেনাবাহিনীর প্রাণ বাঁচাতে আহতদের উৎসর্গ করেছিলেন। তবে আমাকে স্বীকার করতে হলো, সম্রাট নেপোলিয়ন মানুষ হিসাবে এমন কিছু আদর্শ মানব ছিলেন না। আর তাছাড়া বিষ নেই আমাদের কাছে। দু এক কথায় মাভবকে পরিস্থিতিটা খুলে বললাম আমি। পরামর্শ চাইলাম ওর কাছে। দৌড়াতে হবে আমাদের, বলল মাভব। যদিও পালাতে পছন্দ করি না আমি, তবে বেঁচে থাকলে পরেও প্রতিশোধ নেওয়া যায়। কিন্তু মাভব, আহতদের বয়ে নিয়ে যেতে পারবো না আমরা। তাহলে আমি ব্যবস্থা করব ওদের, বলল গম্ভীর মাভব। আর ওরা যদি চায় তো ওদের ছেড়েও যেতে পারি। সেক্ষেত্রে কৃতদাস ব্যবসায়ীরা সেবা করবে ওদের। অনুচরদের বিষ খেতে দিয়ে চলে যাওয়া সেই নিষ্ঠুর সম্রাট নেপোলিয়নের কথাই ঘুরে ফিরে আবার এলো আমার মনে। স্বীকারোক্তি না দিয়ে পারছি না, কঠোর সিদ্ধান্ত নিতেই মনস্থ করলাম আমি। ঠিক তখনই একটা ব্যাপার ঘটল পাঠক। নিশ্চয় মনে আছে, সাদা শার্ট দুলিয়ে বন্দীদের নিয়ে আমাদের অবস্থানের পেছনের টিলায় চলে গিয়েছিল হ্যান্স। তারপর ওদের কি হয়েছে আমরা জানতাম না। ওদের আর দেখিনি। পর পরে ওদের তরফ থেকে কোনো বার্তাও আসেনি আমাদের কাছে। এবার হঠাৎ আবার সেই মানুষ সাদা শার্ট দুলিয়ে টিলার মাথায় দেখা দিল হ্যান্স। ওর পেছনে দেখলাম শত শত উলঙ্গ অর্ধ উলঙ্গ মানুষের মিছিল। তাদের সবার হাতে কৃতদাসদের বাঁধবার লাঠি, কারো কারো হাতে পাথর, গাছের ডাল। বিস্মিত হয়ে দৃশ্যটা দেখলাম আমরা। দুয়েক মানুষের মিছিলটা যখন আমাদের অবস্থানের প্রায় কাছে চলে এলো, দুভাগে ভাগ হয়ে গেল তারা। আমাদের বাম দিক দিয়ে পার হলো হ্যান্সের সঙ্গে যাওয়া মাজিটোর অধীনে একটা দল। বুড়ো হটেনটটের পেছনে থাকলো আরেকটা দল। হতভম্বের মতো আমি মাভবর দিকে চেয়ে থাকলাম। মুখে কথা জোগালো না। মাভব বলল, আপনার ওই দাগওয়ালা সাপটার নিজের হাতে মাভব বলল, আপনার ওই দাগওয়ালা সাপটার
নিজের একটা পদ্ধতি আছে, নইলে বন্দি কৃতদাসদের বুকেও এরকম সাহস জাগিয়ে তুলতে পারল না ও। বাবা, আপনি কি বুঝতে পারছেন না? ওরা ওই সশস্ত্র কৃতদাস ব্যবসায়ীদের উপর হামলা করতে যাচ্ছে। এভাবে বাফেলোর বাচ্চাগুলোকে শিকার করে করে বুনো কুকুরের দল। মাভেবও মিথ্যে বলেনি। হটেনটট হ্যান্স আসলেই অসম্ভবকে সম্ভব করে তুলল।